আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি রূপন মিয়া। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পেনাল কোড। এর আগেও একটা ভিডিওতে আমরা পেনাল কোডের যে প্রিলিমিনারি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সেকশন ওয়াইজ আলোচনা করব। তো চলেন দেরি না করে শুরু করা যাক। সেকশন 2 থেকে 4, 2 থেকে 4 এখানে বলছে যে দণ্ডবিধির দণ্ডবিধির প্রয়োজ্যতা, মানে অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড। এখন যদি ইন্ডিভিজুয়ালি আমরা আলোচনা করি তাহলে প্রথমে আলোচনা করব সেকশন 2। সেকশন 2 তে কি বলছে? সেকশন 2 তে বলছে যে বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ। কোথায়? বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে, হ্যাঁ, বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ। মানে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাগরিকও থাকে, আবার বিদেশি অনেক নাগরিক আছে, উভয়ের ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ হবে। ওকে, এরপর আলোচনা করব সেকশন 3। সেকশন 3 তে সেম এরকমই বলছে যে বাংলাদেশের বাহিরে, বাংলাদেশের বাহিরে বলছে বাংলাদেশের বাহিরে বাংলাদেশ নাগরিক কর্তৃক সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ। মানে আপনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং বাংলাদেশের বাহিরে গিয়ে কোনো অপরাধ করেন, আপনি অবশ্যই বাংলাদেশ পেনাল কোডে অন্তর্ভুক্ত হবেন। এখন আমরা পরবর্তী ধারাটা নিয়ে আলোচনা করব। ধারা 4। ধারা 4-এ বলছে বাংলাদেশের নিবন্ধনকৃত কোনো জাহাজ বা বিমানে বাংলাদেশের নাগরিক কর্তৃক বা বিদেশি নাগরিক কর্তৃক সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ। মানে বাংলাদেশের যে এয়ার লাইসেন্স, মানে যে বাংলাদেশি কি বাংলাদেশি 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 জাহাজ আর কি বা বিমান, বাংলাদেশি জাহাজ বা বিমানে বাংলাদেশি অথবা, এখানে দুইটা, বাংলাদেশি অথবা বিদেশি, বাংলাদেশি অথবা, এগুলো কিন্তু কি পয়েন্ট, মানে বাংলাদেশি অথবা বিদেশি যে কোনো অপরাধ করুক না কেন সে অবশ্যই পেনাল কোডের আওতাধীন আসবে। ওকে, তাহলে আসলে যে পেনাল কোডের যে প্রযোজ্যতা 2 থেকে 4 ধারা পর্যন্ত। এখন আমরা দণ্ডবিধির যে পরবর্তী ধারা 5 নিয়ে আলোচনা করব। তাহলে ধারা 5-এ কি বলছে যে দণ্ডবিধির অপ্রয়োজ্যতা, মানে কোন কোন ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে না। যদি আমরা এখানে দেখি যে যদি একবারে ডিটেলসে বলতে যাই যে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত সৈনিক, হ্যাঁ, নাবিক এবং সৈনিকরা পলায়নের শাস্তি এবং তারা মাঝে মধ্যে বিদ্রোহের শাস্তি। মানে বলতে গেলে এখানে যে সৈনিক, নাবিক, মানে প্রজাতন্ত্রের চাকরিতে যারা চাষ করে তাদের ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ হবে না। তার মানে কি তারা শাস্তি পাবে না? না, তারা অবশ্যই শাস্তি পাবে। তাদের জন্য আলাদা একটা আইন বাংলাদেশ সরকার বাস্তবায়ন করেছে, তারা ওই আইনের আওতাধীন শাস্তি পাবে। এখানে বলতে গেলে যদি কি পয়েন্টে বলি, তাদের জন্য একটা বিশেষ আইন আছে, আলাদা বিশেষ আইন বিশেষ আইনে তারা শাস্তি পাবে। এরপরে এই বিশেষ আইনে বলা আছে যদি এই বিশেষ আইন পেনাল কোডে অপ্রয়োজ্যতা ঘোষণা না করে তাহলে তাদেরকে দণ্ডবিধির আওতাধীন শাস্তি দেওয়া যাবে। কিন্তু এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা স্টার মার্কে বলবো, একের সাথে এক ব্যক্তিকে বিশেষ আইন এবং দণ্ডবিধিতে শাস্তি প্রদান করা যাবে না। হয়তোবা তাকে বিশেষ আইনে শাস্তি দিতে হবে, নয়তোবা দণ্ডবিধিতে শাস্তি দিতে হবে। ক্লিয়ার? ওকে, ধারা 6। ধারা 6-এতে মানে 6-এতে বলেছে সাধারণ ব্যাখ্যা, মানে আসলে যে দণ্ডবিধিতে যে শব্দগুলা ব্যবহার করা হবে এর সাধারণ ব্যাখ্যা এখানে দিয়েছে
সাধারণ ব্যাখ্যা 6 থেকে 52 ক পর্যন্ত সাধারণ ব্যাখ্যা প্রদান করেছে। যারা 6-তে দণ্ডবিধির বিভিন্ন সমস্ত সংজ্ঞা, দণ্ডবিধির দণ্ডের বিধান এবং যে বিষয়গুলো দেওয়া থাকবে তা অবশ্যই সাধারণ ব্যতিক্রমের সাক্ষ্য পাবে। অবশ্যই তার সাধারণ ব্যতিক্রমে যে ওয়ার্ডগুলো থাকবে তাকে ব্যাখ্যা করবে। এই পর্যন্ত এগুলো 6 এত ইম্পর্টেন্ট না, আবার এই পর্যন্ত যদি মনে রাখেন যে যারা 6 যেগুলো ব্যবহার করবে এগুলো দণ্ডবিধিতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তার সম্পর্কে শুধু ব্যাখ্যা প্রদান করে, জাস্ট এইটুকুই, আর কোনো কিছু না, তো ইম্পর্টেন্ট না। ওকে, এখন আলোচনা করব ধারা 8। ধারা 8 কি বলছে দেখি আমরা। ধারা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট ছোট করে মনে রাখা প্রয়োজন। ধারা 8 বলছে যে আমি টপিক পয়েন্টে বলার জন্য বলতেছি যে আমরা জানি সাধারণত গ্রামাটিক্যাল ক্ষেত্রে, ইংলিশ গ্রামাটিক্যাল ক্ষেত্রে হিটা সাধারণত পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয় আর সেটা আমরা নারীর ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু পেনাল কোডে, দণ্ডবিধিতে যখন হি শব্দটা ব্যবহার করা হবে সেখানে নারী অথবা পুরুষ উভয়জনকে বোঝাবে। জাস্ট এইটুকু যে দণ্ডবিধি 8-এ হি শব্দটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে। ওকে, এগুলি সবাই বুঝতে পারছেন। এখন আমরা পরের ধারা নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব সেকশন 11 নিয়ে। আসলে যেগুলো স্ক্রিপ্ট করতেছি এগুলো এতটা ইম্পর্টেন্ট না, এই কারণে যেগুলো ইম্পর্টেন্ট আসলে আমাদের জানার দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। ধারা 11 তো বলা হয়েছে পার্সন মানে ব্যক্তি। ধারা 11 তো কি বলছে? ব্যক্তি কারা? পেনাল কোডের আন্ডারে ব্যক্তি কারা? পেনাল কোডের আন্ডারে ব্যক্তি যদি আমরা বলতে চাই যে কোনো কোম্পানি বা সমিতি, আমরা স্বাভাবিক বিভিন্ন সমিতি করি না, কোম্পানি বা সমিতি, কোম্পানি বা সমিতি তার সাধারণত ব্যক্তির উপর গণ্য হবে। আরেকটা হলো কি, আমরা যে স্বাভাবিক ন্যাচারাল যে ব্যক্তি আছি, ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি হোক সেটা কোম্পানি বা সমিতির অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্তর বাইরে। এই দুইটা টার্ম মনে রাখা প্রয়োজন, আর এতটা বেশি জরুরি না। চলেন আমরা পরবর্তী ধারাটা নিয়ে আলোচনা করি। এখন আমরা আলোচনা করব ধারা 12 নিয়ে। ধারা 12 থেকে বলছে পাবলিক মানে জনসাধারণ। দণ্ডবিধির আওতাধীন জনসাধারণ কারা? এটা খুব সহজ। আমরা স্বাভাবিকভাবে জনসাধারণ বলতে যা বুঝি দণ্ডবিধিতে তাই বুঝিয়েছি, মানে সাধারণ মানুষকে, সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষকে যেভাবে পাবলিক বলি, দণ্ডবিধির আওতাধীনও সাধারণ মানুষকে পাবলিক নামে আখ্যায়িত করছে। এটা এতটা ইম্পর্টেন্ট না, আসলে জানার রাখা আর কি। এখন আমরা আলোচনা করব ধারা 14 নিয়ে। দেখি ধারা 14 কি বলছে। ধারা 14 বলছে রাষ্ট্রীয় কর্মচারী মানে পেনাল কোডের আওতাধীন রাষ্ট্রীয় কর্মচারী কারা? এই যে দেখেন আমি লিখে রাখছি এখানে, সরকার এর কর্তৃত্ব বলে কিংবা অধীনে বাংলাদেশে বহাল নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে কি বলবে? রাষ্ট্রীয় কর্মচারী বলবে। যেখানে বলছে যে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বা কর্তৃত্ব বলে কিংবা বাংলাদেশে বহাল মানে কর্তৃত্ব বলে বা অধীনে বাংলাদেশে নিযুক্ত যে প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে কি বলবে? রাষ্ট্রীয় কর্মচারী। এইটুকুই, এখানে আর বোঝানোর মতো কিছু নাই। ধারা 17 নিয়ে। ধারা 17 কি বলছে? ধারা 17 বলছে সরকার মানে গভর্নমেন্ট। পেনাল কোডের আওতাধীন গভর্নমেন্ট বলতে কি বুঝাই? এই যে দেখেন আমি লিখে রাখছি, বাংলাদেশ বা বাংলাদেশের কোনো অংশ কার্যনির্বাহী সরকার পরিচালনা করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বুঝাই। না, বুঝাইছে বাংলাদেশের কোনো অংশে কার্যনির্বাহী সরকার মানে সরকার পরিচালনা করার জন্য আইন বলে, তারা আইনের মাধ্যমে অবশ্যই তারা আইন বলে ক্ষমতাপ্রাপ্ত হবেন, এবং আইন বলে যেসব ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হবেন তাদেরকে সরকার বলে। ধারা
19 নিয়ে। ধারা 19 বলছে কি জাজ না জজ, জজ কার? এখানে জজ কিন্তু সিপিসিতে যারা প্রধান তাদেরকে জজ বলে, সিআরপিসিতে যারা প্রধান তাদেরকে জজই বলে। দণ্ডবিধি অনুযায়ী জজ কারা? এখন আমরা বলতে পারি সিপিসি, সিপিসি এবং সিআরপিসি, সিপিসি এবং সিআরপিসি প্রসিডিং মানে আইনি যে প্রসিডিং আছে ওইটা, সিপিসি এবং সিআরপিসির আইনি কার্যক্রম প্রসিডিং এ চূড়ান্ত রায় প্রদানকারী আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে জজ বলে। ওকে, ক্লিয়ার? আসলে মানে সিপিসি এবং সিআরপিসি যে মামলাগুলো হয় ওই মামলায় বিচার করার জন্য এবং বিচার করার পরে রায় প্রদান করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ জজ বলে গণ্য হবে। এটা জজ দণ্ডবিধিতেও আছে এবং আমরা যদি ভবিষ্যতে পড়বো সিপিসিতে ফলো করি তাহলে সিপিসির 2-8 দ্বারাই 2-8 এখানে জজের সংজ্ঞা পাবো। ওকে, ক্লিয়ার? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা ধারা 20 নিয়ে আলোচনা করব। ধারা 20 বলছে বিচারালয়। আসলে দণ্ডবিধির আওতাধীন বিচারালয় বলতে কি বোঝানো হয়েছে? দণ্ডবিধির আওতায় বিচারালয় বলতে বোঝানো হয়েছে বিচারক বা বিচারক সমূহকে, মানে বিচারক সমষ্টিকে, বিচারক বা বিচারক বর্গকে বোঝানো হয়েছে। বিচারালয় বলতে বিচারক বা বিচারক বর্গকে বোঝানো হয়েছে। ওকে, আশা করি আপনারা আজকে যে আলোচনা করলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, তাহলে পরবর্তী এপিসোডে আপনাদের সবাইকে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।